আমাদের যে বিগত দিনে কেপির রেজাল্ট বেরিয়েছিল সেখানে আমাদের 9 জন সাকসেস পেয়েছিল এবং গতকালকে আর্মির রেজাল্ট বেরিয়েছে সেখানে 2 জন। তোমরা বিগত ভিডিওতে দেখেছো যে আমাদের সুন্দর অনুষ্ঠান আমরা কিভাবে চালু করেছিলাম। যেহেতু সমস্ত অনুষ্ঠান তো আর এক ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, তাই আমরা প্রত্যেক স্টুডেন্টের ছোট ছোট আকারে তাদের সফলতার গল্প আমরা তুলে ধরবো প্রতিনিয়ত। তোমরা অবশ্যই তাদের গল্পগুলো শুনবে, কারণ তারা অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছু সহ্য করে কিন্তু তারা ফাইনালি তারা সিলেকশন পেয়েছে। কিভাবে পেয়েছে, তারা বিগত দিনে বারবার ফাইনাল পর্যন্ত গিয়েও ফাইনালে 1 নম্বরের জন্য পায়নি, কখনো 2 নম্বরের জন্য পায়নি। তারা কেন না পায়নি এবং বারবার চাকরি না পাওয়ার পরেও তারা কেন আবার এই চাকরির পেছনেই ছুটে চলেছিল এবং তারা ফাইনালে তারা চাকরি পেয়েছে। তো সমস্ত কিছু আমরা কিন্তু তাদের নিজের মুখ থেকে তোমাকে শোনাবো। তো ভিডিওটি স্কিপ না করে তুমি সম্পূর্ণ দেখবে, কারণ তার প্রতিটা কথাই কিন্তু তোমার জন্য হয়তো গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। আমরা প্রথমে ডেকে নেব আমাদের কলকাতা পুলিশের সিলেক্টেড একজন স্টুডেন্ট আশিক এসকে। তোমরা সকলে জানো যে তার স্কোর হচ্ছে 72.25। আচ্ছা, আশিককে প্রথমে আমার ছোট ভাই মাহবুল খান সে একটা ফুলের তোড়া দিয়ে বরণ করবে আর কি, এবং তাকে একটা মিষ্টি মুখ কর, মিষ্টিটা খাই দে। মিষ্টিটা খাওয়ানোর পরে আমরা তার কাছে শুনে নিব তার সফলতার গল্প। আচ্ছা, তুমি এইগুলো নরম ভাই তুমি এদিকে রাখো। দেখো, প্রত্যেকটা ভিডিও কিন্তু ছোট ছোট আকারে হবে, তাই তুমি অবশ্যই প্রত্যেকটা ভিডিও নিয়মিত দেখবে, কারণ আমাদের এই স্টুডেন্ট বিগত ডব্লিউবিপিতে সামান্য 1 নম্বরের জন্য কিন্তু পায়নি। শুধু ডব্লিউবিপি নয়, বিগত যে আবগারি মেন হয়েছিল সেই আবগারিতেও কিন্তু সে ফাইনালি কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু বারবার বাদ গিয়েছে। তো আমরা তার কাছে শুনে নিব তার বাড়ি কোথায়, তার প্রিপারেশনের পেছনে কিভাবে তার প্রিপারেশন হয়েছে, সমস্ত কিছু। তোমরা কথা না বলে প্রত্যেকটা কথা তার শুনবে, কোনো একটু স্কিপ না করে। আচ্ছা, তুমি প্রথমে তোমার বিষয়টা সম্পূর্ণ বলো আর কি, একদম কাছ থেকে বলে আমার নাম আশিক শেখ। আমি ছোটবেলা থেকে আমার মামা বাড়িতে বড় হয়েছি। যখন 2 বছর বয়স ছিল তখন আমার নানি আমাকে আমার মামা বাড়িতে নিয়ে চলে আসে, কারণ আমাদের বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তো মামাদের বাড়ি বড় মামা আর বড় মামির কাছে মানুষ, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা 24 জন একসাথে থাকি এখনো, 4টে মামা আমার। তো আমি এইচএস দেওয়ার পরে আমার যদি স্বপ্ন ছিল পুলিশ হব, তো আমি পুলিশের জন্য পড়াশোনা শুরু করি 2017 সালে 8 মে। 5 জন রুমমেট আমরা একসাথে রুম নিই, তো সেখানে পড়াশোনা করি, যার মধ্যে 4 জন চাকরি পেয়ে গেছে, আমি লাস্ট ছিলাম যে 5 নম্বর যে চাকরি পেয়েছে। আমাদের এডুকেশন কোয়ালিফাইয়ের মধ্যে সবথেকে ভালো এডুকেশন আমারই ছিল, যে আমি সবথেকে ওদের মধ্যে পড়াশোনা কম বেশি ভালো ছিলাম, সবাই ভালো, তার মধ্যে ওরা চাকরি পেয়ে গিয়েছিল, আমি পাইনি। তো প্রথম জার্নি ছিল আমার 2018 সালে ডাব্লিউবি। তো আমি ওটা মেন এক্সামে বাদ যাই, মেন এক্সাম, তারপরে ডাব্লিউবিটা আবার দিই। তো তখন আমি ফাইনাল মেরিট লিস্ট থেকে 2 নম্বরের জন্য বাদ যাই। তারপরে এসএসসিতে 3 নম্বরের জন্য বাদ গিয়েছিলাম, ওইটা ফাইনাল মেরিট লিস্ট ছিল। তারপরে আমার আবগারি ছিল, আবগারিতেও 1 নম্বরের জন্য ফাইনাল লিস্টে থেকে বাদ যাই। তারপরের এক্সাম ছিল ডাব্লিউবি, ওটা আমি 0.92 বাদ যাই, মানে 4বার বাদ গিয়েছিলাম। তো এই 4বার বাদ যাওয়ার পর আমি হার মানিনি যে আমি চাকরি করবই। আর চাকরি ছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ব্যাকআপ অপশনও নেই, আমাদের মানে যারা জেনারেশন ছেলে আছে কোনো ব্যাকআপ অপশন খুঁজে পাবে না, সে কী করবে। আমি লাস্টবার যখন বাদ গিয়েছিলাম তখন আমি ভাবছিলাম হয়তো বাইরে চলে যাবো, আর পড়াশোনা হবে না, চাকরি করবো না। আর এদিকে আমার কোয়ালিফিকেশন, আমি মাস্টার্স কমপ্লিট করেছিলাম, এই সাইডেও মাস্টার্স কমপ্লিট হয়ে গেছিলো আমার, মাস্টার্স প্লাস ডিএলএড দুটোই করেছিলাম। মামা আর আমার বোন যে আমাকে হাত খরচে টাকা দিত সবসময়, মামা নানি বোন সবাই হাত খরচে টাকা দিত, কারণ আমি বেকার, আমাকে কোনোদিন কাজ করতে পাঠায়নি, কোনোদিন বাড়িতে কোনো জায়গায় আমার টাকা পয়সা অভাব হয়নি। আর সব কিছু হাত খরচ আমার বোন আর নানি, মামি, 4টে মামি আছে, তারা মামিরা দিত। আর দুটো বান্ধবী ছিল, একজনের নাম ছিল অর্পিতা ঘোষ, আর একজনের নাম ছিল প্রগতি সরকার, যে আমাকে প্রচুর হেল্প করছে, মানে আমার এডুকেশনে, আমাকে ড্রেস কিনে দেওয়া অনেক সময়, তো আমার খরচ ওরা অনেক চালিয়েছে, যেমন আমি ক্লাস 10 থেকে 12 অবধি, প্লাস ওরা আমাকে অনেক হেল্প করতো, বন্ধু বান্ধবী ছিল আমার। তো ওরা নোট লিখে দেওয়া বা সব কিছুতে হেল্প করতো আমাকে। তো ওদের বিয়ে হয়ে গেছে দুজনেরই এখন। আমার সব থেকে খারাপ টাইম 2023 সাল, সব থেকে। তো আমার যেগুলো ফাইনাল ম্যাচ লিস্টে বাদ যেতাম, আমার কিছু মনে হতো না যে আমি বাদ গিয়েছি, আমি ভাবছি চাকরি আমি পেয়ে যাবোই, কিচ্ছু করার, চাকরি আমি পাবোই। আমার বন্ধুগুলো চাকরি পেয়েছে, রুমমেট একজনের বিএসএফ আছে, একজনের সিআরপিএফ আছে, একজন ডাব্লিউবিতে আছে, আর আমি কেপিতে হলাম, আর একজনের বিএসএফ স্টেটসম্যান আছে। তো 2023 সালে যখন আমি ডাব্লিউবিতে 0.92 বাদ যাই, ওই মুহূর্তটা সব থেকে আমার মানে বিশাল কষ্ট হয়েছিল, কজ তার কিছুদিন আগে আমার বড় মামি, যিনি সুসাইড করে মারা গেছে, মানে 22 বছর ধরে আমাকে মানুষ করেছে,
তো কিছুদিন পরে হয়তো আমি চাকরি পেয়েছি, হয়তো আমি ড্রেস পাবো, পুলিশের ড্রেস পাবো, কিন্তু আমার মামি আমাকে দেখতে পাবে না ওই ড্রেসে। সব থেকে এটা আমার লাইফে সব থেকে বেশি কষ্ট হয়েছিল, যে ওখান থেকে ব্যাক অফ হয়ে যে পড়াশোনা করব আমার মাথায় ঠিকই ছিল না। আমার মামি মারা যায়, কিছুদিন পর আমার নিজের মা হসপিটালে ভর্তি ছিল, আমার বোন সেও হসপিটালে ভর্তি ছিল। মানে আমাদের বাড়ির অবস্থা এখনো ভালো নেই, নর্মালি বিশাল অবস্থা খারাপ বড় আমির জন্য, যে আমি চাকরি পেয়েছি। মানে আমার বড় আমি আমাকে মানুষ করেছি টোটাল, মানে 22 বছর। মানে আমার বড় আমি আমাকে পুরো তৈরি করেছে, মানে যা কিছু করেন আমার আমার জামা প্যান্ট কাচা, আমাকে স্নান করানো, আমাকে স্কুলে পাঠানো, আমাকে খাওয়া দাওয়া সব কিছু আমার বড় আমি। কিন্তু আমার বড় আমি আজ নেই আমার কাছে। তো কিছুদিন আগে সুইসাইড করেছে, 9 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি আমার বড় আমি মারা যায় 2023 সালে। আমি 9 ফেব্রুয়ারি 2024 সালে আমি ওই ডেটেই চাকরি পেয়েছি, সেম ডেটে যে টাইমে আমার মামি গোসল দেওয়া হয়েছিল সেই টাইমে আমি চাকরি পেয়েছি। তো আজ উনি থাকলে হয়তো সব থেকে বেশি খুশি হতো, যে ড্রেসটা দেখতে, মানে আমাকে 22 বছর ধরে মানুষ করার পরের একটা ছেলেকে, এটা খুবই একটা বিশাল ব্যাপার। তো মামি নেই, বড় মা হয়তো এখনো বিয়ে করেনি, কষ্ট পাই অনেক, আমাদের জন্য প্রচুর ভাবে। এর আগে আমি একটা, মানে 2017 সালে যখন আমার বয়সই হয়নি, তখন আমার চাকরির জন্য 3 লাখ টাকা আমার বড় মা দিয়ে দেয়। মানে আমার ভাগ্নি চাকরি করবে তো 3 লাখ টাকা দিয়ে যায়। তো ওই 3 লাখ টাকা টোটালটা ফ্রডের মধ্যে চলে যায়, টোটালটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমার তখন 18 বছর বয়স, মানে 17 বছর বয়স, যে চাকরি পাবে, একটা দালাল এসে বলছে তোমার ভাগ্নিকে চাকরি দেবো, টাকা দাও, তো আমার মামা 3 লাখ টাকা দিয়ে দেয়, যেন 17 বছর বয়স, বুঝে না। তো চাকরি করবে ভাগ্নি, এটা ওদের কাছে অনেক। তো টাকাটা পুরো মার হয়ে গেছিলো। আর এই চাকরির পেছনে সবথেকে যে আমাদের রুমমেটগুলো ছিল, আমি পরিশ্রম তো ভাই প্রচুর করেছি, বিশাল পরিশ্রম। যে আমাদের রুমমেট আছে এ গ্রুপ, যেটা আমাদের গ্রুপ স্যার করে দিয়েছে, ওই গ্রুপের সুজন, সিরাজ ভাই, আলিদা, সারাদিন পরে ওখানে শুধু ভাত খাওয়াটা কোনো বাদ থাকে না, সারাদিন পরে। আর যারা পড়তে পারবে না, না তারা অটোমেটিকলি একটা টেনশনে পড়ে যাবে। তো আমার অনেক সময় মাঝে মাঝে নার্ভাস ফিল হচ্ছে, ওদের মতো পড়তে পারতাম না, ভয় লেগে যেত। সিরাজ ভাই অনেক সময় আমাকে লিড দিয়ে দিত, 5-6 নম্বর বা 7-8 নম্বর লিড দিয়ে দিত। তো আমি ভাবতাম এবারও চাকরি পাবো না, কিন্তু পড়াশোনা প্রচুর করেছে, আমাকে অনেক হেল্প করেছে। যেমন স্যার আমাদের ঘরে কন্টিনিউ যায়, আমাদের দুর্বল দিকগুলা আমরা স্যারকে বলি, হাসিম ভাইকে বলি যে আমাদের দুর্বল দিকগুলো ভাই, আমাদের এই প্রবলেমগুলা, স্যাররা ঘরে গিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করে দিয়েছে। মানে যতটা সমস্যা ছিল, স্যার তো প্রচুর নোট, তারপরে বই, যার বইও নেয় স্যার বইও কিনে দিয়েছে। আজকে অনেক সেন্টারকে আমরা মানে শুনছি যে ডকুমেন্টস দিয়ে তারপর টাকা নিয়েছে, মানে ডকুমেন্ট টাকা দেবে তো ডকুমেন্টস দিচ্ছে। কিন্তু আমাদের স্যার এখনো পর্যন্ত আমরা চাকরি পেয়ে গেছি 1 টাকা নিয়ে। সবার কাছে ডকুমেন্টস আছে, আমাদের প্রত্যেকটা বন্ধুর কাছে ডকুমেন্টস আছে। স্যার বলেছে যখন তোমার টাকা হবে টাকাটা দিয়ে যাবা, কোনো অসুবিধা নেই। স্যারের বিশ্বাস ভালোবাসা আমাদের প্রতি প্রচুর, আর অনেক বিশ্বাসের মর্যাদা সারা জীবন রাখবো স্যারের। আর সবচেয়ে বড় কথা, স্যারকে খুব ভালোবাসি স্যার। আমার মানে এমনি, মানে আমরা প্রচণ্ড ভালোবাসি, প্রত্যেকটা ছেলে ভালোবাসি স্যারকে। স্যার আমাদের বিশাল ভালো স্যার, যিনি, যাকে এক কথায় বলা যাবে না, মানে প্রচুর ভালো, প্রচুর ভালো স্যার। আমাদের যে বন্ধুগুলো ছিল, যেমন সুজন, যারা পয়েন্ট 25 জন বাদ গিয়েছে, আর দু একটা বোন ছিল, মশারফ ছিল, ওরাও কিন্তু প্রচুর পড়াশোনা করে। আর সেন্টারে আসবা, কেন আসবা সেটা আমি তোমাকে বলি। সেন্টারে আসলে একটা গুণ হয়, বাড়িতে থাকলে, আমি যখন বাড়িতে ছিলাম 4 বছর, তো আমি চাকরি পাইনি, সব এক এক নম্বরে বাদ যাচ্ছিলাম বারবার। তো আমি স্টুডেন্ট হিসেবে অত খারাপ নয়, কিন্তু তারপরে বুঝতে পারছিলাম না কেন চাকরি পাচ্ছি না, মানে আমার ফলটা কোথায়। তো সেন্টারে এসে ওই ফলগুলো আমার দূর হয়ে গেছে। তখন তো আমার ওবিসি ছিল, তারপরেও চাকরি পাচ্ছিলাম না। আর কেপিতে যেখানে অল্প ভ্যাকান্সি, সেখানে জেনারেলে সিলেক্ট হয়েছে। তো সবটাই স্যারের জন্য, আর আমাদের আমাদের যে বন্ধুগুলো ছিল তাদের জন্য, যারা সারাদিন পড়তো আর আমাদের হেল্প করতো পড়ার জন্য। ওখানে সুজন বলে একটা ছেলে আছে, মশারফ বলে একটা ছেলে আছে, আমাদের যারা এই বিল্ডিংয়ে আছে, সুজন, মশারফ, সিরাজদা, এরা যে হারে পড়ে, যদি কোনো ছেলে তো পড়তে পারে, তার চাকরি 1 বছরের মধ্যে শিওর, কেউ আটকাতে পারবে না। সুজনকে দেখে আমি বেশি মোটিভেশন হতাম, সুজন, সিরাজ ভাই, যে আমাদের থেকে অনেক বড় বয়সে, তারপরেও এত পড়তে পারে কি করে। তো সিরাজ ভাই সাথে একটা টক্কর থাকতো সবসময় আমার, মানে রুমে। ও যদি সকাল 6টার সময় ওঠে, আমি যদি 7টার সময় উঠে, যদি 12টার সময় ঘুমাই, আমি 2টোর সময় ঘুমাবো। মানে আমার একটা টক্কর সবসময় দিতাম সিরাজ ভাইকে। যেটা সিরাজ ভাই হয়তো জানে না, কিন্তু আমার একটা মাইন্ডসেট থাকতো যে আজকে যে করে হোক সবাইকে লিড দিতে হবে পড়াশোনায়। তো প্রত্যেকটা ছেলে হয়তো চেষ্টা করতো সবাইকে, সবাই লিড দেওয়া, যে লিড দিতে হবে যে করে হোক। মানে কেউ কাউকে ছাড়তো না পরীক্ষা, আমরা যখন পরীক্ষা নিত 1-2 নম্বর ডিফারেন্স, কেউ যে 10-20 ডিফারেন্স হতো না, সব 1 আর 2। আর স্যার যেটা করতো আমাদের বেসিকলি, আমাদের মধ্যে একটা কম্পিটিশন, খিদে, যে আমাদের খিদেটা ছিল, সেই খিদেটা আমাদের স্যার জাস্ট ঘরে গিয়ে একটুখানি লাগিয়ে দিত। আমি যখন কেপির ফর্ম ফিল আপ করি, তো আমি এই সেন্টারে এসেছিলাম 1 মে, তার আগেও ছিলাম। যে 1 মে এসেছিলাম আমি আর মশরফ বলে একটা ছেলে, সে মশরফ ভাই কিছু পয়েন্টের জন্য বাদ যায়। তো
স্যার যেভাবে আমাদের সাহায্য করেছে, আমাদের এসে বলতাম স্যার 8,000 ভ্যাকান্সিতে চাকরি পেলাম না, কেপিতে 1400 ভ্যাকান্সি চাকরি পাবো। স্যার শুধু আমাদের একটা কথা বলতো, আর খেপা ওরাও স্টুডেন্ট, তোরাও স্টুডেন্ট, ওরা পারলে তোরা পারবে। এই যে একটা বিশ্বাস আমাদের প্রতি স্যার রেখেছিল, এই বিশ্বাসের জন্য স্যার আমরা এই জায়গায়। স্যার সব কিছু স্যারের, মানে আমি তো বলবো ছিল যারা বাড়িতে আছো, যারা সেন্টারে আসো শুধু কম্পিটিশনের জন্য, যে কম্পিটিশনটা কাকে বলে সে সেন্টারে বোঝা যায়, বাড়িতে কম্পিটিশন বোঝা যায় না। আমি তো রুমে তো যে ছেলেগুলো থাকতাম তাদের থেকে সবসময় বেশি পেতাম, কিন্তু যখন এখানে এসেছিলাম তখন কম্পিটিশন কাকে বলে, পড়া কাকে বলে, মেন্টাল চাপ, যে প্রতিদিন সকালবেলা থেকে তোমার শুরু হয়ে যাবে একটা যুদ্ধ। মানে ঘুম থেকে উঠা, তারপরে লাইনে দিয়ে ভাত আনা, তারপরে বাথরুমে যাওয়া, লাইনে যেয়ে রান করতে যাওয়া, সব লাইন। মানে প্রত্যেকদিন তোমাকে একটা কম্পিটিশনের মধ্যে নিজের জিনিস নিজে নিজে করা, স্নান করা, তারপরে তোমার জামা প্যান্ট কাচা, মানে যেগুলো বাইরের লোকগুলো করে দেয় সেগুলো সব সেন্টারে আসলে একটা ছেলে বুঝতে পারবে জীবন কতটা কঠিন। আর যাদের খারাপ দিন আসবে না তারা চাকরিও পাবে না। খারাপ দিন আসতে হবে, যখন তোমার জন্য সব রাস্তা বন্ধ হয়ে যাবে, সব খারাপ মানে টোটালটা খারাপ দিক হয়ে যাবে, তখন তুমি চাকরি পেয়ে যাবে। কারণ আমার লাইফে খারাপ দিন আসতোই না কখনো। বাড়িতে আছে কোনো ব্যাকআপ, কোনো অসুবিধা নেই, চাকরি তো পাবোই। এদিক ওদিকে খেলা করে বেড়াতাম সারাদিন ক্রিকেট, চাকরি পাবো এরকম কনফিডেন্স ছিল। তো 2023 সাল আমার সব থেকে খারাপ ইয়ার। আর ওই খারাপ ইয়ারের জন্য আমি 2024 সালে চাকরি পেয়েছি। ওই ইয়ারটা এতটা খারাপ গেছে আমার, শুধু আমি কাঁদতাম, মানে রাতে কাঁদতাম, যখন নম্বর কম পেতাম তখন কাঁদতাম। আমি একটা কোশ্চেনও, যেটা আমি পরীক্ষা দিতাম, তো আমাদের যে বন্ধুগুলো ছিল রাব্বানি, তারপর অনেক বন্ধু ছিল, কুদ্দুস সেরা ছিল। তো যখনই কম পেতাম আমি কোশ্চেন ছিঁড়ে ফেলতাম সাথে সাথে। দূরে বলতো তুমি খাবা নাকি, এরকম কোশ্চেন ছিঁড়ে ফেলো। আমার অনেক রাগ হতো, আর আমি ভাবতাম এদের থেকে এত কম চাকরি পাবো না, কোশ্চেন মোশ্চেন ছিঁড়ে ফেলে বাড়ি বাড়ি চলে যেতাম, আর যাবো না যাবো না, ছেড়ে দেবো পড়াশোনা, এরকম মেন্টালিটি করতাম। কিন্তু না, একটা জেদ থাকতে হবে, চাকরি করবোই। বাপ মায়ের জন্য চাকরি করতে হবে, যে কিছু, মানে তোমার ব্যাক অপশন নেই, ওয়েস্ট বেঙ্গলে ব্যাক আপ অপশন কোনো ছেলে নেই। আর আমরা সবাই এখানে গরিবেরই ছেলে, আমাদের বাপরা চাকরি বাকরি করে এরকম কিছু নয়, সবাই গরিবের ছেলে বলেই লাইনে এসছে, এতটা স্ট্রাগল করেছে। তো যারা এখানে আছো তাদেরও বলছি ভাই, যতদিন না খারাপ দিন আছে ভাই কেউ চাকরি পাবে না। ড্রেস আপ, মানে বুট, এই ড্রেস এসব কেউ দেখবে না, ছেঁড়া প্যান্ট পরে থাকো, একটা একটা গেঞ্জিতে 10 দিন কাটাও, চাকরি বাবা সবাই দেখবে। আমি যেদিন চাকরি পেয়েছি সেদিন আমাদের বাড়িতে চলে গিয়েছে 20 লাখ 50 লাখ টাকা, যে বিয়ের জন্য, ঠিক আছে। কিন্তু তার আগে কিন্তু কেউ দেখতো না, তারা গালাগালি করতো আমাকে, আমাকে অনেক গালাগালি করেছে, মানে আমাদের পাড়ার অনেক ছেলে গালাগালি করেছে, আমার বন্ধুগুলো চাকরি পেয়ে গেছে, অনেক গালাগালি করেছে। কিন্তু চাকরি পাওয়ার পরে ওরা আবার বলে, সবাই মুখের দিক তাকাচ্ছে, ঠিক আছে এরকম এরকম বলছে, চোখ নড়াচ্ছে, বলছে কবে জয়েনিং, কবে কোথায় পোস্টিং, এরকম ব্যাপার। কিন্তু ওরাই কিন্তু পেছনে গালাগালি করতো আমাদের। তো যারা ভাই এখানে আছো তাদের বলবো, যতটা বাবা গরিব সাজো, যতটা ড্রেস আপ কিচ্ছু ম্যাটার করে না, পড়াশোনা করো, একটা গেঞ্জিতে 3 দিন কাটাও। তোমার খারাপ দিন, মানে তোমার খারাপ দিনটা আনতে হবে যে করে হোক, যে আমার খারাপ দিক, সব রাস্তা বন্ধ, তবে কিন্তু চাকরি পাবা। আজ যদি বলো এই বুট পরে বেরোলাম, এই পরে বেরোলাম, এই 10-12টা মেয়ে দেখলাম, হবে না ভাই চাকরি, অত সহজ নয় চাকরি জিনিসটা। ওয়েস্ট বেঙ্গলে বিশাল কম্পিটিশন। আমি চাকরি পেয়েছি বলে বলছি না, এরকম নয়। আমি আমার লাইফে সব থেকে যে জিনিসগুলো আমি ভুল করেছি সেগুলো তোমাদের বলছি। মানে এই ভুলগুলো ছিল যে আমি ফেল করতাম, তারপরেও কান্না না করে বিরিয়ানি খেয়ে আসি, ড্রেস মেস পরে ঘুরে আসি, এখানে যাবো দেখা করতো, এখানে এরকম করে বেড়েছি, তার জন্য আমি চাকরি পাইনি। আমার এই ফল্টগুলো ছিল, আমার এই ফল্টগুলো এই সেন্টারে এসে আমার দূর দূর হয়েছে। একটা গেঞ্জিতে 3 দিন 4 দিন পরে কাটিয়ে দিয়েছে, কোনো ব্যাপার নেই, কেউ দেখতে আসবে না এখানে। তুমি ভাই এখানে চাকরি করতে এসছো, এখানে ফোটনে মারতে আসো না কেউ, যে ইয়ার এখানে স্যারের সেন্টারের দায়িত্ব এই না ভাই, তুমি তোমার ইন্ডিভিজুয়াল যেটা করতে এসেছো, তোমার চাকরি নিতে হবে। এখানে একটা ছেলে একটা ছেলেকে প্রেশার দেওয়া কোনো লাভ নেই, আমি এর থেকে ভালো জানি জানি। ভাই তুমি তোমার খাতা পেতে লাগাও, তুমি পড়াশোনা করো, তুমি কম্পিটিশন করো, তোমার আগে যে ছেলেটা আছে, এখানে অনেক ছেলে আছে যারা ভালো পড়াশোনায়। তো আমি স্যারকে বলি সবসময়, যেহেতু বিল্ডিং চেঞ্জ করে দিতে, অনেক ছেলে বলে আমার বন্ধু আছে আমি বিল্ডিং চেঞ্জ করবো না, যাক বাজে অভ্যাস, বিশাল বাজে অভ্যাস। তুমি ভালো ভাই, তুমি চাকরি পাবা, তোমার বাপ মা থাকবে ঠিক থাকবে, তোমার বন্ধুর বাপ মা ঠিক থাকবে না। তুমি ভালো পড়াশোনা, তুমি স্যারকে বলো স্যার আমাকে বিল্ডিং, আমাকে বি গ্রুপ এ গ্রুপ বা বিল্ডিং অনেক নিচে, সেই গ্রুপগুলো চলে যাও, ভালো নম্বর যখন তোমার উঠছে স্যার অটোমেটিকলি যাবে, বলতে হবে না স্যারকে। তো তোমাদের একটা কথা বলো, ভালো করে পড়াশোনা করো, আর যতটা পারো গরিব সাজো ভাই, ঠিক আছে। গরিব সাজবা, খারাপ দিন আসবে চাকরি পেয়ে যাবা, ভালো দিন থাকবে চাকরি পাওয়া খুবই মুশকিল হবে। হ্যাঁ, এক দুজনের লাখে বেড়ে যেতে পারে। আর এখনকার চাকরি লাখ নয় ভাই, বিশাল হার্ডওয়ার্ক, আর পেশেন্ট তোমাকে থাকতে হবে, বিশাল ধৈর্য, মানে বিশাল ধৈর্য। আমি যখন পয়েন্ট পয়েন্টে বাদ যেতাম না, আমি কিন্তু চোখ দিয়ে একটু কান্না করতাম না, শুধু যেতাম পানি, আমাদের যে একটা পাতনা আছে ওখানে পানি সবসময় থাকতো, আমি ওখানে গিয়ে মুখ ঢুকিয়ে নিতাম সব সময়। আর প্রত্যেকদিন রেজাল্ট বুধবার দিত, মানে ডাব্লিউবি পিআরবি, আর বুধবার আমার ব্যাড লাক, আর বুধবারে ফেল করতাম, আর এটা শুধু শুক্রবার রেজাল্ট দিয়েছে, আমি জানি না এটা কেমন হতো। কিন্তু তোমাদের বলবো একটা কথা বলবো ভাই,
খারাপ দিন আনো, চাকরি শিওর পাবে। স্যার তো আছে, স্যারের মতো অমায়িক স্যার আমার হিসেবে কেউ নয়। যা বলবে মানে স্যারকে তোমার পড়াশোনাটা করবে, যা বলবে স্যার সব শুনবে, কিন্তু পড়াশোনাটা করতে হবে। পড়াশোনায় 2 পাচ্ছ আর স্যারকে বলছো আমার বিল্ডিং চেঞ্জ করে দাও, তাহলে হবে না। তুমি পড়াশোনাটা দেখাও, তারপরে সাবধান স্যারকে যা বলবে, যে না শুনে তারপর কান কেটে ফেলবো। স্যার শুনবে, শুনতে বাধ্য। আমি যখন ভালো পড়াশোনায়, আমি যখন স্যারকে বললাম স্যার আমাকে এই গ্রুপ দিতে হবে, স্যার ফার্স্ট ওই গ্রুপটা আমি আর মশারফ বলে একটা ছেলেকে দিয়েছিল। যে আমাদের নম্বর পরীক্ষা হয়েছিল রাতে এখানে, তবে সেদিন থার্ড হয়েছিলাম। স্যার আমাদের প্রথম 10 জনকে ওখানে পাঠিয়ে দিয়েছিল, যেটা ভালো স্টুডেন্ট এখানে পাঠিয়ে দিল। বি গ্রুপ যারা আছে তাদের আলাদা পাঠিয়ে দিয়েছে। পড়াশোনা করো, চাকরি পেয়ে যাবে ভাই। কিন্তু কেউ, আর একটা কথা বলবো, কেউ কোনোদিন কোনো মেয়েকে নিয়ে পালাবা না, ঠিক আছে? কেউ কোনোদিন কোনো মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করবে না, কোনোদিন করবে না। কেন ওই কাজটা করার জন্য আমার বড় মেয়ে মারা গেছে। আমি বারণ করছি এর জন্যই, কেন তার মায়ের উপর কতটা প্রেশার পড়ে শুধু তার মাই জানে। আর কোনো বন্ধুকে হেল্প করবে না কেউ কোনোদিন, যে আমার বন্ধু পালাবে আমি তোকে হেল্প করবো, এরকম কাজও করবে না ভাই। ওই মেয়েটার জায়গায় যে তোমার বোন থাকে কেমন লাগবে? তো এই কথাটা বলছি ভাই, পড়াশোনা করো, সৎ থাকো, নমাজ পড়ো, চাকরি অটোমেটিকলি পেয়ে যাবা। আর স্যার তো আছে আমাদের, সাহায্য করে স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা শুনে নিলে তার নিজের বক্তব্য। সে অনেক দুঃখ, অনেক ঘাত প্রতিঘাত কাটিয়েছে, তারপরে সে ফাইনালে কিন্তু চাকরি পেয়েছে। তো দেখো, সবসময় একটা কথা মনে রাখবে, যে ব্যর্থতা কিন্তু বারবার আসে। তুমি যদি আজকে ও 17 সাল থেকে শুরু করে আজকে 24 সাল, এই যে বিগত 5 থেকে 6 বছর, 5-6 বছর হচ্ছে, 7 বছরের বেলায় সে কিন্তু চাকরি পেল। সে কিন্তু ব্যর্থতা বারবার পেয়েছে। সে বিগত ডব্লিউবিতে মাত্র 92 জন চাকরি পায়নি, তার আগে আফগানিতে পায়নি, তারপরেও কিন্তু তার ব্যর্থতাকে ভুলে সে কিন্তু বাড়িতে বসে থাকেনি। তার সফলতার জায়গায় পৌঁছানোর জন্য সে কিন্তু বারবার ছুটে এসেছে, কোনো জায়গাতে গেলে চাকরি পাবো। তাই সে কিন্তু ফাইনালি কিন্তু আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারে এসে তার ফাইনাল জায়গা সে ছিনিয়ে নিয়েছে। তো আমরা আর কিছু বলতে যাচ্ছি না, যেহেতু আমাদের আরও অনেক স্টুডেন্ট আছে, তাদের মুখে আমরা শুনবো। তো ঠিক আছে আশিক, তোমার জীবনটা খুব সুন্দর হোক, স্বপ্নগুলো সুন্দর করে পূরণ করো, আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই থাকবে। কারণ একটা কথা বলি, যে বিশেষ করে যারা ডিফেন্সে চাকরি পায়, আমার ব্যক্তিগত মতামত এটা কারোর সঙ্গে মিলতে পারে না মিলতে পারে। যেমন আমার এলাকার অনেক দেখেছি আমি, যে ছেলে চাকরি করে অথচ মা দেখা যাচ্ছে কোচিং সেন্টারে রান্না করে, ছেলে চাকরি করে মা দেখা যাচ্ছে পরের বাড়ি কাজ করে, এরকম অ্যাভেলেবল আছে। তাই এই প্রত্যেকটা ডিফেন্সের ছেলের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা বিয়ে শাদি করো, শ্বশুর শাশুড়ি স্ত্রী সবাইকে দেখবে, কিন্তু বাপ মাকে ফেলে নয়। প্রথম তোমার আজকে এই সফলতার পেছনে সবচেয়ে বড় যার হাত ছেড়েছে তোমার মা বাবার। তোমার যদি ভাই থাকে ভাইয়ের, কিন্তু অথচ চাকরি পাওয়ার পর সবচাইতে দূরে কিন্তু তারা সরে যায়, তোমার বাপ মা সরে যায়, তোমার ভাইকে তুমি দেখতে পারো না। তাই এই জিনিসগুলো কখনো আশিক, তোমাকে বলছি, তোমার নিশ্চয় আছে, এগুলো কখনো করবে না। যাও, এবার চলে আসে আমাদের আচ্ছা।